নেট্রাম কার, তার মানে এর মধ্যে একটা কার্বন আছে, তাই না? কার্বন মানেই হলো, কার্বনের থিম কি? কার্বনের থিম হলো ফাদার। এটা মনে রাখবেন, কার্বন মানে ফাদার, ফাদার রিলেটেড কিছু। তো এর ক্ষেত্রে হয় কি, যে তার যে ফাদার থাকে, ফাদার মানে নট অনলি পিতা, বাট অলসো তাকে যে ছায়ার মতো রাখে। ইভেন দেন ধরেন যে অফিসের বস, সেটাও ফাদার হতে পারে। স্কুল কলেজের হেডমাস্টার, তারপরে প্রিন্সিপাল, সেও ফাদার। মাথা, পরিবারের মাথা। পরিবার মানে শুধুমাত্র আপনার হাজবেন্ড ওয়াইফ আর বাচ্চা কাচ্চা নিয়েই না। এই যে আমরা ক্লাস করছি, এটাও একটা পরিবার। কেউ অফিসে আছেন, সে অফিসটাও তার একটা পরিবার। এরকম ফাদারেরও অনেক বড় অর্থ থাকে। তো নেট্রাম কার্ভের যিনি ফাদার, দেখা যায় সে তাকে নেগলেক্ট করছে, তাকে তার যে ভ্যালু আছে সেটা দিচ্ছে না, কম মূল্য দিচ্ছে। তার কাছে মনে হচ্ছে যে আমার যে বাবা, আমার যে ফাদার, সে আমাকে ত্যাগ করেছে। আমার লাইফে আমার বাবার কোনো অস্তিত্ব নাই, আমার জিন্দেগিতে আমার বাবা নাই। এরকম ভাবনা কার্ভের মধ্যে থাকে। এরকম ভাবনা, এরকম অনুভূতি থেকেই একটা পার্সন নেট্রাম কার্ভের স্টেটে চলে আসে, নেট্রাম কার্ভ তৈরি হয়ে যায়। এটা মনে রেখেন, এটা একটা সার্টেন নেট্রাম কার্ভের কথা বলছি। তো একইভাবে নেট্রাম কার্ভ যে সোসাইটিতে থাকে, যে সমাজে থাকে, যে পরিবেশে থাকে, যে এনভায়রনমেন্টে থাকে। স্যার সরি ফর ইন্টারাপশন, মানে এটা কি শুধুমাত্র বাবার ক্ষেত্রেই? হ্যাঁ, কার্ভ বোঝাচ্ছি আমি। কার্ভের অনুভূতিটা হচ্ছে বাবা লেস, যেহেতু নেট্রাম কার্ভ মধ্যে মানে সরি কার্ভ বলছি মানে কার্বন, নেট্রাম কার্ভের মধ্যে যেহেতু কার্বন আছে, তাহলে তার মধ্যে এইরকম অনুভূতি থাকে। এইরকম একটা গ্রুপ পাওয়া যায়, নট ইন এভরি নেট্রাম কার্ভ বাট অলসো কিছু নেট্রাম কার্ভে। কি ব্যাপার সিয়াম, হাসলা কেন? সরি স্যার, মিস্টার। আচ্ছা, আমি কি বুঝাতে পারলাম? যেটার মধ্যে কার্ভ থাকবে তার মধ্যে এরকম একটা অনুভূতি থাকবে। কার্ভ মুখে আসছে, কার্বন থাকবে যার মধ্যে, যে এলিমেন্টের মধ্যে, যে ইয়ের মধ্যে কার্বন থাকবে, সেখানে এরকম একটা ভাবনা থাকবে। এটা ধরে নিতে হবে, মানে এটা মাথায় রাখতে হবে আর কি। তো নেট্রাম কার্ভের ক্ষেত্রে কি হয় সেটা আমি এখন আলোচনা করছি। তো নেট্রাম কার্ভ যে সোসাইটিতে থাকতেছে, যে পরিবেশে থাকতেছে, যে এনভায়রনমেন্টে থাকতেছে, যে ধর্মে থাকতেছে, যে হিন্দুদের কাস্ট থাকে, যে কাস্টে থাকতেছে, যে মাযহাবে থাকতেছে, আমি বুঝাতে পারলাম? তার যে সোসাইটি, তার মধ্যে নেট্রাম কার্ভের মধ্যে একটা ফিলিংস আছে যে আমাকে জাতচ্যুত করা হয়েছে, জাত গেল বলে, মানে এরকম একটা ভাব চলে আসছে, তার মধ্যে চলে আসে যে তাকে ধর্মচ্যুত করা হয়েছে, তাকে কাস্টচ্যুত করা হয়েছে, তাকে জাতচ্যুত করা হয়েছে, তাকে সোসাইটি থেকে আউট করে দেওয়া হয়েছে। তখন হয় কি, এদের মধ্যে অনেক ধরনের এন্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস তৈরি হয়ে যায়। আমরা আমাদের রেপার্টরিতে নেট্রাম কার্ভের মধ্যে অনেক ধরনের এন্টি সোশ্যাল রুব্রিক্স আমরা দেখতে পাই। রেপার্টরি সার্চ করলে পাওয়া যায় নেগেটিভ। হ্যাঁ, তো তার কাছে মনে হয় যে আমার সোসাইটিতে, আমার যে সমাজ আছে, সেই সমাজে আমার কোনো ইজ্জত নাই, এই জন্য অন্যরা আমাকে নেগলেক্ট করা শুরু করছে। এটা তার কাছে মনে হতে থাকে নেট্রাম কার্ভের কাছে। একটু কঠিন মনে হলো, সিয়াম তো আগেই প্রশ্ন করে ফেললো, মানে সে বুঝতে পারেনি। তাহলে বোঝার জন্য একটু উদাহরণ দিই। ধরেন একটা
হিন্দু অথবা মুসলিম যাই হোক, সে আরেকটা ধর্মের মেয়েকে বিয়ে করলো। আমি জাস্ট উদাহরণ বলতেছি, এটা কোনো কেস না, বোঝানোর জন্য। এখন বিশেষ করে হিন্দুদের মধ্যে তো এটা খুবই হয়, ব্রাহ্মণ ছেলে যদি একটা নিচু জাতের কাউকে বিয়ে করে, বা ব্রাহ্মণ মেয়ে যদি একটা নিচু জাতের কোনো ছেলেকে বিয়ে করে, আমরা সিনেমায় দেখি আর কি, এই জিনিসগুলো খুব দেখা যায়। তো কি হচ্ছে, মুসলমান বিয়ে করলো হিন্দুকে, এবার তার যে মাযহাবের লোকজন আছে, তার যে সমাজের লোকজন, সমাজ মানে গ্রাম অঞ্চলে বেশি হয়, শহরে তো কে কার খবর রাখে। আমার একটা পেশেন্ট ছিল, ভুলে গেছি, আমার একটা পেশেন্ট ছিল, একমাত্র ছেলে, বিয়ে করেছে মুসলমান মেয়েকে, তারপর থেকে বাপ মা আর মুখ দেখা দেখি নাই, খুবই কমন। তো হয় কি, এই ধর্মের লোকজন করে কি, অন্য কোন ধর্মের লোকজনকে বিয়ে করা একদমই পছন্দ করে না। এক ধর্মের ছেলে আরেক ধর্মের মেয়েকে বিয়ে করবে, বা এক ধর্মের মেয়ে আরেক ধর্মের ছেলেকে বিয়ে করবে, এটা মোটেই আমাদের অ্যাটলিস্ট ইয়েতে গ্রহণযোগ্য না, পছন্দনীয় না, এটা নিয়মও না, কোন ধর্ম এটা মানেও না, মানে নিয়মেও নাই। তো এখানে দেখা যাচ্ছে যে ছেলেটা বিয়ে করে আসছে, ছেলেটার ধর্মের লোকজন এখন বলছে তুই এই অজাত কুজাতের মেয়েকে বিয়ে করে আনলি, বা বাদই দেন, ধর্মের বাদই দেন, কোন ছেলে দেখা যাচ্ছে যে কোন একটা প্রস্টিটিউট বা একটু যাদের নামে কলঙ্ক আছে, বা যারা রেপড হয়েছে, বা আদার্স, ইভেন দেখা যাচ্ছে বিধবা মেয়ে বা এই টাইপের কোন ইয়াও যদি বিয়ে করে নিয়ে আসে, এখন আমাদের সমাজে আছে যে ওই ছেলেকেও কিন্তু তার বঞ্চনার শিকার হতে হয়। কি করছিস তুই, যা তুই আলাদা, তোকে আমি ধর্ম, তোকে আমি তোকে ত্যায্য পুত্র করে দিলাম, এই জিনিসটা হয়। জাস্ট এই সিচুয়েশনটা চিন্তা করে। তো যে বিয়েটা করলো যে ছেলেটা বা যে লোকটা, তার কাছে তো বিষয়টা অত বড় না, সে তুচ্ছ মনে করেছে বলেই তো সে বিয়েটা করতে পারছে, তাই না? তো এই তুচ্ছ বিষয়টাকে অন্যরা এত বড় করে তুলছে এবং তার সাথে যা ইচ্ছা তাই ব্যবহার করছে, আইদার তার সমাজ, আইদার তার ফ্যামিলি, আইদার তার কাস্ট, আইদার তার মাযহাব, যাই বলে, তার সাথে যা ইচ্ছা তাই ব্যবহার করতেছে। তারপরেও নেট্রামকার তাদের সাথে ঝগড়া করবে না, তাদের সাথে প্রতিবাদ করবে না, তাদের সাথে বিবাদে যাবে না, বরং সে কি করবে, গত দুদিন ধরে কি বলছি, সে নিজেকে গ্রেসফুলি উইথড্র করবে, গ্রেসফুলি তার সমাজ থেকে, তার পরিবার থেকে নিজেকে হটায় ফেলবে। এটা হলো নেট্রামকার। যদিও তার মনের মধ্যে ইনজাস্টিস ক্যান নট সাপোর্ট, আমরা ইনজাস্টিস ক্যান নট সাপোর্টের মধ্যে নেট্রামকারকে পাই। আমরা ইনজাস্টিস ক্যান নট সাপোর্ট এই রুব্রিক্সটা যদি আমরা রেপার্টিতে দেখি, আমার এটা চালু হচ্ছে না, রেপার্টিতে দেখি, সেখানেও আমরা নেট্রামকারকে পাই। কিন্তু নেট্রামকারের মধ্যে আমরা কি দেখেছি, সব সময় কি থাকে বলেন দেখি, কি থাকে, কি দেখি আমরা, হারমোনি ডিজায়ার। হ্যাঁ, থ্যাংক ইউ, সব সময় মনে রেখেছে, সব সময় তার মধ্যে হারমোনি ডিজায়ার থাকে। এই হারমোনি ডিজায়ার থাকার কারণে সে সম্পর্ক নষ্ট হতে দিতে চায় না, এটা হারমোনিটা বজায় রাখে এবং সে শেষ পর্যন্ত প্রচেষ্টাটা অব্যাহত রাখে। এই কারণে আমরা নেট্রাম কার্ভের এই লেভেলের মানুষকে অনেক বেশি মডারেট পায়, অনেক বেশি ওপেন মাইন্ডেড পায়, অনেক ওপেন মাইন্ডেড ভুলে গেল, অনেক শান্ত স্বভাবের পায়, এবং এক্স্যাক্টলি সে যে জিনিসটা চায় সে জিনিসটাই করার সে চেষ্টা করে এবং সঠিকভাবে করে। সে অনেক রিফাইন, সে অনেক সেন্সিটিভ, সাথে সাথে তার মধ্যে অনেক ইমোশনও থাকে, কিন্তু সে কখনো, ভালো করে মনে রাখেন, সে অনেক ইমোশনাল, কিন্তু সে কখনো ইমোশন বলবে না, ইমোশন প্রকাশও করবে না, ইমোশনটাকে হাইড করে রাখবে। ঠিক আছে, ইমোশনটাকে সে জনসম্মুখে উন্মুক্ত করে দিবে না, তার জিনিস তার কাছেই রাখবে, তার কষ্ট তার কাছেই রাখবে। আমরা একটা কেস দেখব, এবং দেখা যাচ্ছে সে ওই বিষয়টা বাদ দিয়ে অন্য বিষয় নিয়ে সে অনেক কথা বলবে, লোকাসিয়াস, লোকাসিটি,
লোকাসিয়াস থাকবে, কি খুব ইয়ে থাকবে, মানে কমিউনিকেটিভ থাকবে, এবং মানে কথাবার্তা ইয়ে সাথে আমাদের একটা খুব সুন্দর রুব্রিক আছে, লোকাসিটি এক্সাল্টেড উইথ মনে হয়, লোকাসিটি লোকাসিটি এক্সাল্টেড আনটিল, সরি হ্যাঁ এক্সাল্টেড আনটিল, লোকাসিটি এক্সাল্টেড আনটিল, আমি ইয়ে করে দিচ্ছি, কপি করে পেস্ট করছি। এত কথা বলতে থাকে কিন্তু সাথে সাথে যা তা বলা উচিত হবে না, যেটা সবার সামনে লুকাতে হবে, মানে সবার থেকে লুকাতে হবে, সিক্রেট রাখতে হবে, সে কথা সে কাউকে বলবে না। ডিপ্রেশন হয়েছে, দুঃখী হয়েছে, কিন্তু তার চেয়ারফুল একটা ফেসে আপনার সামনে সে প্রেজেন্ট হবে। ঠিক আছে, আমাদের রুব্রিক্স আছে। কাউদার ভাই, জি, এই সাউন্ড মনে আস্তে আস্তে কমে যাচ্ছে। সাউন্ড কমে যাচ্ছে। সবারই কি তাই হচ্ছে? হ্যালো, না স্যার স্বাভাবিকই তো সবার তো আমার শোনা যাচ্ছে ভাই, সবার না। শোনা যাচ্ছে না? আচ্ছা, আমরা এই সাউন্ডের ভলিউমটা একটু বাড়াই দিই, রেকর্ডিং এর ভলিউমটা বাড়াই দিলে এবার মনে হয় আরো ভালো শোনা যাবে। ভালো শোনা যাচ্ছে না? এবারে ভলিউম একটু বেশি বাড়াই দিলাম। এটা ঘ্যার ঘ্যার করছে স্যার। ও ঘ্যার ঘ্যার করছে, হাই হাই, একটু কমাই দিলাম, এবার তো ঠিক আছে তাই না? তো আমরা রুব্রিক্স পাই হচ্ছে মার্ক অল্টারনেটিং উইথ স্যাডনেস। অনেক চেয়ারফুল থাকতেছে, অনেক হই হুল্লোড় থাকছে, কিন্তু সাথে সাথে সে স্যাডনেস এর মধ্যে থাকতেছে, চেয়ারফুল উইথ ফিয়ারফুল। আমাদের একটা রুব্রিক্স আছে, স্ট্রাইকিং অ্যাঙ্গার ফ্রম, সে স্ট্রাইক করবে, ইনজাস্টিস ক্যান নট সাপোর্ট, ইনজাস্টিসের বিষয় যখন আসবে, আমি এত করছি আর আপনারা আমাকে অ্যাভয়েড করছেন, আমাকে হটায় ফেলতেছেন, এটা এক শ্রেণীর লোক করবে। আমাকে হটায় ফেলতেছেন, আমাকে ধর্মচ্যুত করতেছেন, আমাকে সমাজচ্যুত করতেছেন, আমাকে বাড়িচ্যুত করতেছেন, আমাকে অবহেলা করছেন, আমাকে এভাবে অবহেলা করেন না। তখন যে একটা পর্যায়ে সে কোয়ালসাম হবে, কিন্তু মনে রাখবেন ন্যাট্রাম কার্ভ একদম শেষ লেভেলে 95% চলে গেছে, তারপরের লেভেলে সহ্য ক্ষমতা শেষ হয়ে গেছে, তারপরে যে সে কোয়ালসাম হয়, আগে সে কোয়ালসাম হয় না। খুব কম ন্যাট্রাম কার্ভকে আপনি কোয়ালসাম হিসাবে পাবেন। ঠিক আছে, এইরকম একটা ফ্যাসেট আমরা পাই। আমি একটা কেস বলি, কেসটা একটু ভালো করে শোনেন, একটু বড় কেস, কতখানি গোছায় বলতে পারবো জানি না। তো একটা পেশেন্ট আসছে, পেশেন্টের বয়স মোটামুটি 50+, তার কনভালশনের প্রবলেম ছিল, মানে মৃগী আর কি, মৃগী রোগ ছোটবেলা থেকেই হয়, হ্যাঁ ছোটবেলা থেকেই তার প্রবলেম, খিঁচুনি হয়। তো এই পেশেন্টটা যখন আমাদের কাছে আসলো, তখন একবারও সে ক্লিয়ার করে বলেনি যে তার কখন থেকে কনভালশন হয়, কতবার হয়, কতদিন পর পর হয়, কনভালশন হলে তার ব্যাপকতা কতখানি থাকে, এগুলো নিয়ে কিচ্ছু বলেনি। এমনকি সে এই মানে কারণে কোনো ডাক্তারের কাছেও যেতে চায় না, এত বয়স হয়ে গেছে, ছোট থেকে ডাক্তারের কাছে যাবে না। তো তার ওয়াইফ তার বাচ্চা কাচ্চা নিয়ে রেগুলার আসে, সে মাঝে মধ্যে আসছে, কিন্তু কখনোই ওষুধ নেয়নি। তার অফিসের লোকজনও আমাদের কাছে আসে, ওনাদের সাথেও আসছে 2-1 বার, কিন্তু কখনোই তার ওষুধ নেওয়ার প্রয়োজন বোধ হয়নি। তো এবার তার ওয়াইফ তাকে অনেক বুঝিয়ে শুনিয়ে আমাদের কাছে নিয়ে আসছে। তো আগের দিন তার ওয়াইফ আসছে, এসে তার সম্পর্কে একদম বিস্তারিত হিস্ট্রি দিয়ে গেছে, যা যা বলার, যত কিছু বলার, যে ডাক্তার সাহেব আমি জানি যে আপনারা কথা বাইর করে নিতে পারেন, কিন্তু তিনি তো কথা বলবে না, আমি আপনাকে একটু বলতে চাই, একটু বলেন, যেহেতু ভালো রিলেশন তার সাথে আমাদের, তো তার কাছ থেকে সব কথাগুলো শুনেছি। তো
তার ওয়াইফ বলছে যে আমার যখন বিয়ে হয়েছে তখন আমরা জানতাম না যে তার এরকম রেগি টাইপের কোন একটা কিছু আছে, কনভালশন টাইপের কিছু একটা হয়। কিন্তু আমার যখন পেটে বাচ্চা আসে, 6 মাস চলছিল, তখন আমার সামনে সে একবার ওইরকম খিচুনি হয়। আমি তো খুব ভয় পেয়ে গেলাম। সেই প্রথম আমি জানতে পারলাম বা বুঝতে পারলাম যে তার এই খিচুনির সমস্যা আছে। তো আমি প্রথমবার খুব ঘাবড়াই গেছি, ঘাবড়াই যায় তো আমার পরিবারের লোকজনকে ফোন দিয়েছি। হ্যাঁ, আমার বাসা এখানেই। তো তারাও ছুটে আসছে। এত বড় অসুখ আমার বিয়ের আগে আমার বাবার ফ্যামিলির কাউকে জানায়নি যে এরকম একটা মৃগী টাইপের সমস্যা আছে। তো এটা জানার পরে আমার বাপ ভাই তো বেশ ঝামেলা শুরু করে যে আমাদের বিয়ের আগে বলনি কেন, বিয়ের আগে তোমাদের এটা জানানো উচিত ছিল। আমার বড় ভাই তো আবার তাকে কিছু কথাও শোনাই দিয়েছে। তো সে সময় সে ওগুলার কথার কোনো উত্তর দেয়নি, কোনো উত্তর দেয়নি। তারপর থেকে আমি খেয়াল করে দেখেছি যে সে আমার ফ্যামিলি মেম্বার থেকে এক ধরনের ডিস্টেন্স মেনটেন করে চলে, একটা ডিস্টেন্স, দূরত্ব মেনটেন করে চলে। তবে এরকমটা না যে আমার ফ্যামিলির লোকজন দেখলো আর আরেক ঘরতে বাড়িয়ে গেল, আরেক দরজাতে বাড়িয়ে গেল, এরকম না। যে কোনো প্রকার সমস্যা হোক, যে কোনো প্রকার প্রয়োজন হোক, যার প্রয়োজন হোক, সে কিন্তু তাদের ওখানে আমাদের বাড়িতে চলে যাবে, যে যা যা করার হবে প্রত্যেকটা অনুষ্ঠানে যাবে, বিভিন্ন ধরনের যে ফর্মালিটিস মেনটেন করার সবকিছু করবে। দেখা যাচ্ছে যে ঈদে আমার বাবা মার শাড়ি কিনে দেওয়া, কাপড় কিনে দেওয়া, তারপরে আর যা যা করা লাগে আর কি, জামাই হিসাবে যা যা করে সব সে মেনটেন করবে। কিন্তু কোথায় যেন মনে হয় যে বিয়ের পরপরই তার যেরকম আমার ফ্যামিলি মেম্বারদের প্রতি যেরকম মেন্টালিটি ছিল, এখন একটা ডিস্টেন্স চলে আসছে, এখন একটা ডিস্টেন্স চলে আসছে। তো আমি জিজ্ঞাসা করলাম, মানে মহিলাকে জিজ্ঞাসা করলাম যে এই কনভালশন ছাড়া কি আর কোনো সমস্যা আছে? তো রুগীর ওয়াইফ বলছেন না, আর কোনো সমস্যা নাই। কারণ এই পার্সন, মানে আমার হাজবেন্ড বলে আমি বলতেছি না, সে এতটাই ভালো, মানে এতটাই ফ্রেন্ডলি, এতটাই কর্ডিয়াল। সে যেখানে যায়, তার যে সার্কেল আছে, যেখানে কাজ করে, চাকরি করে, সেখানে সবাইকে আপন বানায় ফেলে, সবার সাথে মিশতে থাকে। এমনকি তার অফিসে তার সাথে যারা কাজ করে, সেটা হতে পারে তার বয়সে ছোট, বড়, সিনিয়র, জুনিয়র, পিয়ন, ড্রাইভার, সবাই তাকে ভালো মানুষ হিসাবে জানে এবং সেভাবেই তাকে সম্মান করে, রেসপেক্ট করে, মূল্যায়ন করে। যার যা প্রয়োজন সবার জন্য সে নিজে ছুটে ছুটে যায়, ছুটে যায় করে। কারো কোনো কিছু চাহিদা, সেই চাহিদা তাকে বলার আগে সে বুঝে যায় যে কার কি প্রয়োজন, সে সেটা করে ফেলে। এতটাই ভালো সে। কিন্তু তার অনেকবার সে অফিসে এরকম কনভালশন হয়েছে, ফিট হয়ে গেছে। তো আমি কখনোই জানতে পারিনি, আমি বুঝতেও পারিনি। তবে একটা জিনিস খেয়াল করেছি ডাক্তার সাহেব, তার যদি এরকম কনভালশন হয় তখন 2 দিন পর্যন্ত সে অনেক সাইলেন্ট, মুড অফ, একদম চুপচাপ থাকে। তো এখন আমি বুঝতে পারি যে তার এই অ্যাটিটিউড দেখে যে তার কনভালশন হয়েছে বা কিছু একটা হয়েছে। তো আমি তাকে বললাম যে আপনার বিয়ের কতদিন পরে বাচ্চা হয়েছে? তো বললো যে মোটামুটি 1.5 বছর পরে। তো তার মানে আপনি প্রায় 3 বছর পরে বুঝতে পারলেন যে তার এরকম প্রবলেম আছে, এটা কিভাবে সম্ভব? আপনি আগে বুঝতে পারলেন না কিভাবে? তখন ওয়াইফ বলছে যে তার স্বভাবটাই এরকম ডাক্তার সাহেব। আপনি যদি তাকে দেখেন তো আপনি বুঝতে পারবেন যে সে কতটা মিশুক ব্যক্তি, কতটা কাজের ব্যক্তি, অন্যদের সাথে সে কতটা মিশে থাকে। অন্যদের সাথে যখন সে থাকে তখন এতটাই মিশে থাকে, এতটাই মিশে থাকে, খালি আপনার নিয়েই সে থাকবে। কিন্তু তার মনের মধ্যে কি চলছে এটা আজ পর্যন্ত কেউ বুঝতে পারেনি। এমনকি আমরা দুইজন হাজবেন্ড ওয়াইফ একই সাথে একই বিছানায় থাকি, আমি আজ পর্যন্ত তার মনের কথাটা পর্যন্ত জানতে পারি না। তো আমি জিজ্ঞাসা করলাম যে তার কতদিন থেকে এরকম সমস্যা, এরকম কিছু কি জানতে পারছেন? তো বলছে যে আসলে ডাক্তার সাহেব আমি জানতাম না, কিন্তু একদিন হঠাৎ করে কথা বলতে বলতে সে বলল যে তার মায়ের মৃত্যুর পর থেকে এরকম শুরু হয়েছে। তো আমি বললাম তার মায়ের মৃত্যু কবে মারা গেছে? তখন কি সে আসলে কি অনেক বড় মেন্টালি শক হয়েছিল, বড় ধাক্কা টাকা পেয়েছে, এরকম কিছু শুনেছেন? তো ওয়াইফ বলছে যে হ্যাঁ,
কারণ আমি শুনেছি যে তার মায়ের সাথে সে অনেক লাগোয়া ছিল, অ্যাডজাস্টমেন্টটা অনেক গভীর ছিল, আর তার বাবার অনেক রাগ ছিল। তার বাবা কখনোই তাদের প্রতি সেরকম অ্যাটেনশন দেয়নি, কারণ ওর বাবা হচ্ছে আমার ফুপু শাশুড়ি, শাশুড়ি, এদের দ্বারা খুব বেশি প্রভাবিত ছিল। এই কারণে আমার শাশুড়ি মাকে অনেক বেশি কষ্ট পেতে হয়েছে, অনেক কষ্ট পেতে হয়েছে। আর এখনো আমি দেখেছি যখনই কোনো প্রসঙ্গে তার মায়ের কথা মানে আমার শাশুড়ির কথা আসে, তখন তার মনটা একদম বেদনায় ভরে উঠে, মনে হচ্ছে একদম গুমোট হয়ে যায়, মনে হচ্ছে একদম কেঁদে দিবে। কিন্তু সে সময় এতটাই কন্ট্রোল করে, এতটাই কন্ট্রোল করে যে ডাক্তার সাহেব কি বলবো, একবার তো কন্ট্রোল করতে করতে সে ফিট হয়ে গেল, কনভালশন শুরু হয়ে গেল। তো আমি তাকে বললাম যে তার বাবা বেঁচে নাই? তো বলছে হ্যাঁ আছে। তো তার বাবার সাথে এখন কিরকম, বাবা কোথায় থাকে? না গ্রামের বাসায়। কারণ রিলেশনটা কেমন? তো বলছে তেমন কিছু না, বাবা যখন আমাদের বাসায় আসে তখন জাস্ট সালাম দেয়, হাই হ্যালো পর্যন্তই। বাবার রিলেশন, সে তো আসলে বাসায় একটু কম সময় থাকে, বাবা আসলো একটু দেখা হলো আবার বাইরে চলে গেল। তবে এরকমটা না যে সে বাবাকে একদম অ্যাভয়েড করে। বাবার যত প্রয়োজন সে প্রত্যেকটা প্রয়োজন সে মেটায়, অনেক দায়িত্ব পালন করে। প্রতি মাসে বেতন পায়, আগে বাবার কাছে টাকা পাঠাবে। প্রতি মাসে আমার শ্বশুরের অনেক ওষুধ লাগে, তার জন্য কিছু এক্সট্রা টাকা দিতে হয়, এক্সট্রা হাত খরচ দেয়। তো এইরকমটা সে শুধু যে তার বাবার জন্য তা না, প্রত্যেকের জন্য, সে প্রত্যেকটা মানুষের জন্য এরকম কাজ করে। তো এই বিষয়গুলো মহিলাটা আমাকে আগেই বলে নিয়েছিল, মানে আগের দিনে বলেছিল। আর এই লোক সম্পর্কে আরেকটু বলতে হয় যে এই লোকের কয়েকটা কলিগ আমার পেশেন্ট, তাদের সাথেও আসছে, তো তাদেরও ভাষ্য যে মানে তারা তাকে বড় ভাই বলে ডাকে, বড় ভাই বলে সম্বোধন করে, এবং আহ তাদেরও মত যে এর মতন মানুষই হয় না, এরকম মানুষ পাওয়া এই যুগে আসলেই খুব কঠিন। তো যাক, এবার পরের দিন যখন এই পেশেন্ট চেম্বারে আসলো, তো আমি জিজ্ঞাসা করলাম যে ভাইজান কি কি কষ্ট আপনার, আজকে কেন আসতে হলো? তো উনি বলছেন যে আমার হাতে অনেক ব্যথা ডাক্তার সাহেব, এই ফ্রোজেন শোল্ডারের সমস্যা, হাত উপরে উঠতে পারি না। আচ্ছা আচ্ছা, এটা আর কিছু? মানে আমি কনভালশনের কথা তো তার বইয়ের কাছ থেকে শুনছি, আমি জানি, সে কিন্তু জানে না যে আমি জানি। তো আমি শোনার জন্য ইয়ে করছি যে আহ আপনার এই ব্যথাটা কবে থেকে? তো তাও অনেক দিনই হয়ে গেল। কতদিন থেকে হাত তুলতে পারতেছেন না? আর কি মনে হয় কি থেকে এরকম হলো আপনার? এই যে আপনার কাছে কি মনে হয় ব্যথাটা কেন শুরু হলো? তো রুগী বলতেছে যে আমি তো আসলে একটা ফিনান্সিয়াল প্রতিষ্ঠান, কোঅপারেটিভ সোসাইটিতে চাকরি করি। আমি অ্যাকাউন্টেন্ট আর কি, অফিসের অ্যাকাউন্টেন্ট। ক্যাশ আমাকে দেখতে হয়, আমি আমার ডিউটি সকাল থেকে প্রতিদিন অনেক টাকা গুনতে হয়, লেখালেখির কাজ করতে হয়, এদিকে অনেক কনসেন্ট্রেশন দিয়ে হিসাব নিকাশ করতে হয়। তো আমার উপর খুব প্রেশার থাকে, তো এত পরিশ্রম করে টেবিল চেয়ারে ওয়ার্ক করতে হয়, আমার মনে হয় এই কারণে হাতের এই সমস্যা আছে। তো আমি বললাম যে কোনো কিছু নিয়ে কি আপনি স্ট্রেস বোধ করেন? আপনার মনে কি কোনো প্রকার কষ্ট, দুঃখ এগুলো কিছু আছে? থামলো লোকটা, চিন্তা করে বলতেছে দেখুন, আমি অফিসে অনেক ডেডিকেটেড, হ্যাঁ আমি খুব ডেডিকেটেড, সব কাজ আমি করি, একদম কোনো পেন্ডিং রাখি না। কিন্তু এত কাজ করার পরেও যখন আমার বস আমাকে নিয়ে আমার সামনে উল্টাপাল্টা কিছু বলে, তখন আমার খুব খারাপ লাগে। আমি নিষ্ঠার সাথে মন দিয়ে একাগ্র চিত্তে কাজ করি। আমার এই দীর্ঘ চাকরি জীবনে খুব কম হিসাবের গরমিল আছে। আমি প্রত্যেক দিন প্রত্যেকটা পয়সার পাই পাই করে হিসাব রাখি এবং হিসাবটা দিই। কিন্তু এই দীর্ঘ চাকরি জীবনে আমি এরকমই করে গেছি, কিন্তু তারপরেও আমার বস সবার সামনে এমন আচরণ করে, এটা আমাকে অনেক বেশি খারাপ লাগে, আমার অনেক কষ্ট হয় ডাক্তার সাহেব। আসলে ডাক্তার সাহেব আমি মনের দিক থেকে খুব নরম, আমাকে কেউ কিছু বললে ওই কথাটা আমার মনের মধ্যে গেঁথে যায়। শুধু আমাকেই বললে না, আমার
সাথে যারা কাজ করে আমার এমপ্লয় বা আমার কলিগ, তাদেরকেও যদি স্যার কিছু বলে সেটা নিয়েও আমার খুব কষ্ট লাগে। তো আমি তাকে বললাম যে এরকম সময় আপনার যখন খুব খারাপ লাগে, খুব কষ্ট লাগে, তখন আপনি কি করেন? আপনার রিয়াকশনটা কি হয়? সে বলছে আমি আর কি করতে পারি বলেন, আমার কিছুই করার নাই, সবকিছু সহ্য করতে হয়, সবকিছু মনের মধ্যে রেখে দিই, কারণ এটাই আমার সিগনেচার। আমি কাউকে প্রত্যুত্তর দিতে পারি না। তবে এখন আমি অনেক ওপেন হয়ে গেছি, আগে তো আমি এরকম ছিলাম না, আমি বলতেই পারতাম না। এজন্য আসলে আমার একটু খারাপই লাগে। তো আমি বললাম যে আপনি এত কষ্ট পান, আপনার বস এরকম খারুস টাইপের, আপনাকে এত কষ্ট দেয়, তাহলে আপনি চাকরি কেন সুইচ করছেন না? তখন দেখেন পেশেন্ট বলছে কি যে ডাক্তার সাহেব, আমি গ্রামের ছেলে, মফস্বল এলাকায় পড়ালেখা করে মানুষ হয়েছে, ওখান থেকে পাশ করে আমি শহরে আসছি। আমি যখন আসছি তখন আমার হাতে কোনো টাকা কড়ি কিচ্ছু ছিল না। আমি এখানে জব পেলাম, এই জবের কারণে আমি এই শহরে সেটেল হতে পারছি। আমার অবস্থা তখন খারাপ ছিল, কিন্তু এই জবের ভরসায় তো আমি ছিলাম। এখন আমার অবস্থা ভালো হয়েছে, আমি কেন এই জব ছাড়বো? এই জন্যই আমি কন্টিনিউ করি। তো তারপরে সে বলতেছে ডাক্তার সাহেব, আজকাল আসলে আমি একটু বেশি ডিপ্রেশন বোধ করি। তো দেখেন এতক্ষণ কথা হলো, তারপরেও কিন্তু রুগী কিন্তু তার প্রবলেমের কথা, মূল প্রবলেমের কথা কিন্তু বললো না। তার বউ কিন্তু ওনার কাছে নিয়ে আসছে, ও আমার কাছে নিয়ে আসছে এই কারণে যে এর মধ্যে খুব ফ্রিকুয়েন্টলি কনভালশন হচ্ছে, আর ওই কনভালশন হলে 2 দিন 3 দিন শরীর ব্যথা করে, মুড অফ হয়ে থাকে। তো যাক, সে বলতেছে ডিপ্রেশন বোধ করি। তা আমি বললাম যে শুধু ডিপ্রেশনই বোধ করেন না অন্য কিছু আপনার হয়? তখন রোগী বলছে ডাক্তার সাহেব, কিছুদিন আগে থেকে আমার একটু ফিটের মতন, কনভালশনের মতন কিছু হচ্ছে। আমি বললাম ফিটের মতো মানে কি হচ্ছে? খিঁচুনি হয়? বলে হ্যাঁ। তো এরকমই এই কয়দিন আগে থেকে হচ্ছে না আগেও আপনার হয়েছে? তখন সে বলছে হ্যাঁ ডাক্তার সাহেব, আমার এটা ছোটবেলা থেকেই হয়, আমি যখন স্কুলে পড়তাম তখন। তো আমি বললাম যে তখন কি কোনো পেরেশানি হয়েছিল, কোনো কিছু নিয়ে কষ্টে ছিলেন যে তারপর থেকে এরকম হওয়া শুরু হয়েছে? না, সেরকম না, আসলে আমার মা মারা যায় স্কুলে, তো আমি যখন পড়তাম তখন মা মারা যাওয়ার পর থেকে আমার এরকম সমস্যা। তো তখন আমি ডাক্তারের কাছে যাই, কিন্তু সেরকম আর প্রবলেম হয়নি, আমি আর পরে চিকিৎসাও করি। তো আমি জিজ্ঞাসা করলাম যে আহ, এখনো তাইলে কি মানে এখন কিরকম হয়? বলছে হ্যাঁ হয়, কিছুদিন আগেও হয়েছিল, মাঝে মধ্যে হচ্ছে। তো আমি বললাম যে এ নিয়ে আপনার মধ্যে আসলে কি পেরেছে, আপনার ভাবনা কি তৈরি হয়? তো বললো, না কিছুই না, সেরকম কোনো ভাবনাই নাই, কোনো টেনশন না, টেনশন নয়। তবে একটা জিনিস হচ্ছে, আমি গাড়ি চালাতে চালাতে মানে বাইক চালাতে চালাতে যদি আমার ফিট হয়ে যায় তখন কি হবে? তো আমি জিজ্ঞাসা করলাম যে এটা কি আপনার মায়ের মৃত্যু, আপনার কি মনে হয় এটা মায়ের মৃত্যুর পর থেকেই এরকম হচ্ছে, মৃত্যুর কারণে এরকম হচ্ছে? যে হ্যাঁ ডাক্তার সাহেব, মায়ের মৃত্যুর পর থেকে, কারণ আমি অনেক সে সময় ভেঙে পড়েছিলাম। তো এই কথাগুলো সে যখন বলছিল তখন মানে একটু চকট হয়ে যাচ্ছিল, গলা মনে হচ্ছিল যে তার একটু আঁটে আসছে, মন একদম ভারী হয়ে আসছিল, কণ্ঠ ধরে আসছিল। সে বলছে যে হ্যাঁ ওই সময় খুব খারাপ ছিল, আমার মায়ের অনেক কষ্ট সহ্য করতে হয়েছে, তার পুরোটা জীবন কষ্টে কেটেছে। আমার বাবা কখনোই আমার পরিবারের সেরকম খেয়াল রাখেনি। আমার বাবা সবসময় ভাই বোন মানে তার মানে মা বা মানে আমার ফুপু, আমার দাদির প্রেশারটা আমার মায়ের উপরে দিত। আমার মা কষ্ট পেয়ে তিলে তিলে মরেছে। আর কষ্টটা মানে আমার নিয়ে যে আমার চোখের সামনে কষ্ট পেয়ে পেয়ে সে তিলে তিলে মারা গেছে। তো আমি তাকে বললাম যে আপনার তাহলে তো আপনার বাবার প্রতি আপনার অনেক রাগ তৈরি হয়েছে। সে একটু থামলো আর কি, থামলে ইয়ে করে বলতেছে
এখন আর কি রাগ করব, যে যাওয়ার তো সে চলেই গেছে। কিন্তু যখন পুরনো সব কথা মনে আসে তখন রাগ বাইরে আসে। তো আমি তাকে বললাম যে আপনার বাবাকে নিয়ে কি কোনো কমপ্লেন আছে? আমি বলছি, না আমার বাবাকে নিয়ে আর কি কমপ্লেন করবো, সেও তো আমার। সে সময়টা তার ছিল, সে তার মতন করে চালাইছে। বরং ভালো এটা যে আমি তাকে নিয়ে বেশি কথা বলি না, আমি তার সাথে খুব একটা মিশিও না, একটা নির্দিষ্ট পর্যায় পর্যন্তই থাকি। তো আমি বললাম যে আপনার মায়ের সাথে যা হয়েছে এর জন্য কি আপনি বাবাকে দায়ী মনে করেন? আমার হচ্ছে হ্যাঁ, এটা বলা যায়, এটা ঠিক আছে যে হ্যাঁ আমার বাবাই দায়ী। হ্যাঁ, কিন্তু এখন তো তাকে নিয়ে চলতে হবে, এটাও তো আমার দায়িত্বের মধ্যে পড়ে। তো আমি বললাম যে আপনার মা মারা যাওয়ার পরে আপনার অ্যাটাচমেন্টটা কার সাথে বেশি? তারপরে কি হলো? তখন রুবি বলছে আমার ভাই বোনদের সাথে। আর আপনার ওয়াইফের সাথে কিরকম? তখন সে একটা হেসে দিল যে অনেক ভালো, আমার লাইফে আমি এখন খুব খুশি, আমি এখন কোনো প্রবলেম ফেস করি না, সবকিছু ঠিকঠাক চলছে। কিন্তু যখন ওই পুরোনো কথাগুলো মনে আসে তখন খুব কষ্ট হয়। মায়ের বিষয়টা আসলে আমাকে খুব কষ্ট দেয়। তো বললাম যে হ্যাঁ মায়ের কথা তো কষ্ট পাওয়ারই কথা, মায়ের বিষয়। তো বলছে হ্যাঁ মায়ের কথা মনে পড়লে অনেক কষ্ট লাগে, কারণ বেচারা অনেক দুঃখ কষ্ট পেয়ে মারা গেল, আর আমরা থেকে কেউ কিছু করতে পারলাম না। তো আমি তাকে বললাম যে আপনার বউ কি এখন, এই যে আপনার বউ নিয়ে আপনি বললেন হ্যাপি আছেন, ঠিক আছে, কিন্তু এই যে আপনার কনভার্সন হচ্ছে, ফিট হচ্ছে, এইটা নিয়ে কি আপনার কোনো ভয় লাগে কিনা? আর উনি বলছে কিসের এত ভয়? ভয় ভয় আর কি, সেও তো এখন সব জানে। যাই হোক সবকিছু তো আমাকে সামলাতে হবে, তো টেনশন কি? ইয়ে হলো যে এই যে গাড়ি চালাতে চালাতে যদি ফিট হয়ে যায়, আমার যদি কিছু হয়ে যায়, তখন আমার ফ্যামিলি কিভাবে চলবে, তাদের ফিউচার কেমন হবে, তারা আমাকে ছাড়া কিভাবে চলবে? বাস আমার মনের মধ্যে শুধু এটুকুই চলতে থাকে। আমি আর এগুলা তো কাউকে বলাও যায় না, আমি কাউকে বলিও না, বলতেও পারি না। অনেক সময় আমার ওয়াইফ মনে করে যে আমি তাকে কিছু বলি না, তার সাথে শেয়ার করি না, কিন্তু আমার অ্যাটেনশনে থাকে যে আমার যদি কিছু হয়ে যায় তাহলে তারা কিভাবে চলবে, তারা কিভাবে আগে, মানে তাদের সামনের ভবিষ্যৎটা কিভাবে হবে। তো এটাই ছিল এই কেস। আমার মনে হয় আপনারা যারা একটু গল্পের মতন করে, এটা না গল্প, সিনেমার মতনই গল্প, এরকম সিনেমা তো আমি দেখেছি, সিনেমার নাম মনে করতে পারছি না। এইরকম কাহিনী তো আমাদের সমাজে, আমাদের পরিবেশে হামেশা হয়, আমরা পাই, এইরকম তো থাকেই। তো এই জায়গা থেকে আমরা আহ যদি একটু ভাবি, আপনাদের অ্যানালাইসিস করতে দিলে ভালো হতো, কিন্তু সময়ের সাথে কালকে আবার জার্নি করতে হবে। আমি আমি নিজের মতন করে একটু অ্যানালাইসিস করে দিই। সেটা হলো যে কি কি পাওয়া যায় বলেন তো, একজন একটু বলেন, এই পার্সনটা আসলে কেমন, এই উত্তরটা দেন। লোকটা কেমন? আছেন আপনারা? কেউ আছেন? কেউ নাই? লোকটি ভদ্র, নম্র, বিনয়ী, সকলের স্বার্থ দেখেন, নিজেরটা চৈতন্য স্বার্থ আগে দেখেন, সেলফলেসনেস। তারপর এরপর হলো যে উনি হারমোনি ডিজায়ার ওনার মধ্যে আছেন, এবং এই চরিত্রগুলোই তো ওনার ভিতরে বেশি দেখা যায়। পার্সনটা কেমন? পার্সনটা হলো ডিগনিটি। আচ্ছা, ডিগনিটি। আচ্ছা, আর তার মনের কথা কেমন? নিজের কথা নিজের মনে রেখে দেয়। হ্যাঁ, আর চাপা স্বভাবের। চাপা স্বভাবের। হ্যাঁ, আর হচ্ছে হারমোনি ডিজাইন তো আছেই, ওটাই এটাই। আর সবার কথা, সবার দিকে মানে কেয়ারফুল অফ আদার্স, সবার কথা সে চিন্তা করে, সবার কথা ভাবে, কেয়ারফুল অফ। দেখেন এটা একটা এমন কেস,
এটা একটা এমন কেস, আমাদের একটা পিরামিড কেস টেকিং একটা ফরম্যাট হচ্ছে পিরামিড আকৃতির। এটাতে ভুল খুব কম হয়, এরকম ফরম্যাটও ইয়ে করা যায়। যদিও আমি আপনাদেরকে শেখাই হচ্ছে খুব অল্প জায়গা দিয়ে, ফিল ধরে যখন যাই তখন আমাদের রুব্রিক্সের দরকার হয় না। কিন্তু আপনারা কথা দিয়ে যদি নেন, কারণ বড় বড় রুব্রিক্স, বড় বড় রুব্রিক্স মানে যে রুব্রিক্স এর মধ্যে অনেক মেডিসিন আছে। একটা রুব্রিক্স এর মধ্যে 250, 200, 150 রুব্রিক্স আছে। এরকম যদি 10টা রুব্রিক্স নেন, তখন নিচের দিকে এত বড় রুব্রিক্স ধীরে ধীরে দেখা যাচ্ছে মানে মেডিসিনের কার্ভটা হয়ে যায় পিরামিডের মতন। এটা কিন্তু একটা কেস টেকিং ফরম্যাট। আমার যদি কখনো সুযোগ থাকে কেস টেকিং নিয়ে আলোচনা করবো। তো এই কেস টেকিং ফরম্যাটে পিরামিড আকৃতিতেও যদি এই কেস টেকিংটা নেন, এই মানে এই কেসের অ্যানালাইসিস করে রুব্রিক্স নেন, তাহলে ডেফিনেটলি নেট্রাম কার্ভের দিকেই যাবে। হ্যাঁ, ভুল হওয়ার চান্সও কম থাকবে। কিন্তু আমরা তো আসলে বিশ্লেষণ করি ভাবনা, ফিলিংস, তাই না? আমরা ফিলটা ধরার চেষ্টা করি। তো ফার্স্ট কথা কি অ্যানালাইসিসের, যে এই ব্যক্তি কিন্তু খুব সেনসিটিভ, এই পার্সন হচ্ছে খুব সেনসিটিভ। সে এতটাই সেনসিটিভ যে তার সাথে যারা থাকে তাদের কোনো কষ্ট হচ্ছে, সে যদি এটা আঁচ করতে পারে, জাস্ট দেখে ফেলে। কেউ কেউ, তার ওয়াইফ তো বললো, বলার আগে সে বুঝে যায় যে তার সমস্যাটা কোথায়, তার কি চাহিদা, তার কি প্রবলেম, তার কি সাপোর্টের প্রয়োজন, সে কিন্তু এটা করে ফেলে। তো এই যে সেনসিটিভিটি, এই সেনসিটিভিটিটা একটা মানুষের মধ্যে কোত্থেকে আসে বলতে পারবেন? কারো কোনো আইডিয়া আছে? একটা মানুষ এইরকম সেনসিটিভিটি কিভাবে মানুষের মধ্যে ডেভেলপ হয়? এটা কিন্তু সাইকোলজি, ক্লিনিক্যাল সাইকোলজি। আমি বলে দিই, যারা চাইল্ডহুড থেকে অনেক কষ্টে জীবন পার করেছে, আমরা দেখি কোন এক গভর্নর যিনি গরু চড়াতেন, তাই না, এক বেলা খাবার খেতেন, খেয়ে তিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর হয়েছেন। এই টাইপের পার্সন, মানে আমি জাস্ট উদাহরণস্বরূপ বলতেছি, যারা অনেক স্ট্রাগল করে উপরে আসছে, অনেক কষ্ট করে নিজের লাইফকে উপরে নিয়ে গেছে, এরা কিন্তু খুব সেনসিটিভ হয়। এবং এদের মধ্যে ওই সেনসিটিভিটিটা, ওই যে যেটা বললাম মানুষের প্রতি, সেই জিনিসগুলো তৈরি হয়ে যায়। কিছু ব্যতিক্রমতা থাকে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রগুলাই হয়। এই পার্সনের বাবার কি হলো, কোনো সাপোর্ট ছিল না, তার মা যে কষ্ট পাচ্ছে, সে যে মায়ের সাথে এতটা অ্যাটাচ, সে মায়ের দুঃখ কষ্টে তার মন এখনো হু হু করে কেঁদে ওঠে। তার সামনে দুঃখে দুঃখে কষ্ট পেয়ে তার মা চলে গেছে, সেখান থেকে তার সেনসিটিভিটি ডেভেলপ হয়েছে। আর এই সেনসিটিভিটির কারণে সে প্রত্যেকটা মানুষের কষ্ট বুঝতে পারে। ঠিক আছে, সেনসিটিভিটির খুব সুন্দর একটা অর্থ দেওয়া আছে, সম্ভবত মরিয়ম স্টার ডিকশনারিতে। হ্যাঁ, excessively affected by external impression. Sensitivity equal to excessive affected by external impression. সুতরাং প্রত্যেকটা ছোট ছোট বিষয় তার মধ্যে এফেক্ট করে। মানে সে কথা বলতে বলতে বুঝে ফেলে যে তার মনের মধ্যে কি হচ্ছে। সে কি বললো, যে আমি খুব সফট নেচারের, আমার মনটা খুব সফট, যদি আমার সাথে কেউ একটু উল্টা পাল্টা কথা বলে তখন আমার কষ্ট হয়। কষ্টটা হয় কিন্তু এই সেনসিটিভিটির কারণে। যখন সে মায়ের কথা বর্ণনা করছিল, মায়ের কি হয়েছে ওই যে দাদির সাথে, ফুপুর সাথে, বা তার ফিটের কথাগুলো বলতেছিল, তখন তার চোখে মুখে এক ধরনের পেইন, এক ধরনের সাফারিং, কণ্ঠ রোধ করে যাওয়ার একটা বিষয় কিন্তু দেখা যাচ্ছিল। এইটা হলো অ্যাঙ্গুইশ। এটা মনে রাখবেন, এটা হলো অ্যাঙ্গুইশ। আপনার সামনে যখন অ্যাঙ্গুইশটা, অনেকেই বলেন অ্যাঙ্গুইশের মানে হলো নিদারুণ, বাংলা হলো নিদারুণ মনোকষ্ট। নিদারুণ মনোকষ্টটা আপনি কিভাবে প্র্যাকটিক্যালি পাবেন? অ্যাঙ্গুইশ নিয়ে আমার একটা ক্লাস নেওয়ার ইচ্ছা ছিল, অ্যাঙ্গুইশের সাবরুব্রিক্স নিয়ে। তো এইটুকু মনে রাখেন, আপনার সামনে পেশেন্ট বসে আছে, তার পেন সাফারিং অনুভব করছে, পেন সাফারিং, মেন্টাল, ফিজিক্যাল, এটাই হোক, তার কথার মধ্যে ফুটে উঠেছে
এবং তার মধ্যে সেন্সিটিভিটি আপনি দেখতে পাচ্ছেন, তখন আপনারা অ্যাঙ্গুইশের কথা ভাববেন, সে অ্যাঙ্গুইশ স্টেটে আছে। ছোট্ট ছোট্ট কথা তার মধ্যে ইম্প্যাক্ট তৈরি করবে, খুব সহজে সে অ্যাফেক্টেড হয়ে যাবে। তাহলে এই পার্সনের সেন্সিটিভ পোর্শন তো বুঝে গেলেন। এই কিছু বলছেন? না, আপনি আবার ভুলে যাবেন না, আমি একটা জিনিস বলি, সেটা হচ্ছে তার পুরনো কষ্ট যদি কারো কষ্টের সাথে মিলে যায়, তাহলে তার মধ্যে সেই সেন্সিটিভিটি গ্রো করে। এক্স্যাক্টলি সহজে চলে আসে, তার মায়ের কথা মনে পড়ে যায়। সে যেরকম কষ্ট পেয়েছে, যেভাবে কষ্ট হয়েছে, দেখা যাচ্ছে একটা পিওন, আমি উদাহরণস্বরূপ বলছি, সে মানে এরকম হয়, দেখা যাচ্ছে তার একটা পিওনের কোন একটা জায়গায় টাকার অভাব বা সে কিন্তু বুঝে ফেলছে যে আমার ইয়েতে তো তার তো টাকা কষ্ট আছে, অর্থ কষ্ট আছে, সে কিন্তু তখন টাকা দিয়ে সাপোর্ট দিয়ে দিবে। এই পার্সনরা এরকম। আমার তো কেসে কি হলো সেটা তো ফ্যাক্টর না, আমি মানুষটাকে চেনানোর জন্য এত কথা আপনাদেরকে বলছি। তো এই পেশেন্টের বেসিক নেচার হচ্ছে, সে হচ্ছে অনেক কেয়ারফুল, আপনারা বললেন তাই না, সে অনেক কেয়ারফুল, সে প্রত্যেকটা কাজ ভালোভাবে করে, অফিসের কাজ সে ভালোভাবে করে, যে কাজে সে ডুবে আছে সেটা ভালোভাবে করে, কলিগের কাজ সে ভালোভাবে করে, তার আন্ডারে যে এমপ্লয়ি থাকে, ইভেন দেন তার ভাই বোন ফ্যামিলি মেম্বার, সবার প্রয়োজন সে আগে মেটায়, তারপরে নিজের প্রয়োজনের কথা ভাবে। সে অনেক সিম্প্যাথেটিক, প্রথমে বললাম, মানে প্রথম সেন্সিটিভ, তারপর সিম্প্যাথেটিক, তাই না, অন্যের প্রতি দয়াশীল। আমরা সিম্প্যাথি কাকে বলি, সিম্প্যাথেটিক পার্সন কাকে বলি? যখন আপনার সামনে কেউ কষ্ট পাচ্ছে, তাই না, আপনার সামনে কষ্ট পাচ্ছে, আপনার হেল্প করতে মন চাইছে, সে আপনার কাছে হয়তো হেল্পও চাইলো না, আপনি হেল্প করলেন, তাই না, এটা হলো সিম্প্যাথেটিক, সিম্প্যাথি জাগছে, তার কষ্টে আপনি দুঃখী হচ্ছেন, এটা সিম্প্যাথেটিক। তো আমি তাকে যখন বললাম যে আপনার ফ্যামিলি নিয়ে তো আপনি খুশি, আপনার বউয়ের সাথে আপনার রিলেশন কেমন, তখন সে কি বললো, সে না ডাক্তার সাহেব এখন আমি, কি বললো, ডাক্তার সাহেব এখন আমি অনেক খুশি, আমার এখন আর কোনো মানে চাহিদা নাই, আমার কোনো এক্সপেকটেশন নাই, তাই না, এরকম কথা বললো, এরকম একটা কথা বলছিল না, আমি সময় বললাম। এইটা কি কি এটা বলেন তো? না ডাক্তার সাহেব এখন নাম আলহামদুলিল্লাহ, যা আছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ শুনলে কি কি কিসের কথা মনে করতে বলেছে রুব্রিক্স? পুরোনো বলেন। হ্যাঁ, সেলফ সেলফ ডিনাইল। সেলফ ডিনাইল কেন হবে? সেলফ ডিনাইল মানে আমার দরকার নাই ডাক্তার সাহেব, আমার কন্টেন্ট ভাই, কন্টেন্ট। হ্যাঁ থ্যাংক ইউ, কন্টেন্ট, কন্টেন্ট ফিলিং এখন আমার সব আছে ডাক্তার সাহেব, এখন আমার টাকা আছে, এখন আমার ওয়াইফ আছে, ভালোবাসা আছে, বন্ডিং সুন্দর, সে কেয়ারিং, আমার সন্তান আছে, সব এটা হলো কন্টেন্ট ফিলিং। বুঝতে পারছেন কি বোঝা গেল শহীদুল ভাই? কন্টেন্ট। জি জি জি। হ্যাঁ, আজ আজকের অবস্থান নিয়ে আমার কোনো পেরেশান নাই, যা কিছু আছে সব হলো তার পাস্ট। এই জন্য এই পেশেন্টটা কিন্তু কন্টেন্ট। তো এত কিছুর পরে আপনি যদি তার পাস্ট দেখেন তখন কি পাবেন? তার পাস্ট যখন পাস্ট নিয়ে যখন আমরা কথা বলছিলাম, তখন তার মনের মধ্যে আমরা কি দেখলাম, কি পেয়েছিলাম? তার পাস্টের কথাগুলো যখন, কষ্ট তো পাইলাম, অ্যাঙ্গুইশ তো পাইলাম, আর কি ছিল? বাবা নিয়ে যখন কথা বলছিলাম, তখন তার মধ্যে কিন্তু এক ধরনের রাগ, অ্যাঙ্গার, তার আত্মীয় স্বজন, বিশেষ করে ফুপু, তার দাদি, মায়ের, তাদের কারণে মায়ের উপরে বাবা যে প্রেশারটা দিয়েছে, এবং মা যে কষ্টটা পেয়েছে, এবং সে যে মায়ের জন্য কিছু করতে পারেনি, এর জন্য তার মধ্যে একটা রাগ, এবং সাথে সাথে একটা কষ্ট, না কিছু করতে পারলাম না। হ্যাঁ, সেটা হলো এলিমেন্ট ফ্রম সাইলেন্ট গ্রিফ আর অ্যাঙ্গার।
ঠিক আছে, এলিমেন্ট ফ্রম সাইলেন্ট গ্রিপ, ওই রাগ থেকে আমি কিছু করতে পারলাম না, ওই রাগ থেকে, ওই একটা গ্রিপ কি, একটা কষ্ট, একটা দুঃখ, মায়ের জন্য কিছু করতে পারলাম না, এটা তার মনের মধ্যে, এবং এটাই তার কনভালশনের কারণ, তাকে কনভালশন লেভেলে নিয়ে যাচ্ছে, মায়ের জন্য কিছু করতে পারেনি। তার মধ্যে কি ছিল, অফিস, তার সারাউন্ডিং এ যারা ছিল সবার প্রতি, ইভেন দেন বসের প্রতিও, সে তো চাকরি ছেড়ে দিতে পারতো, প্রতিষ্ঠানের মালিক তো তার বস, কিন্তু সেটাও করলো না, কেয়ারফুল অফ তার মধ্যে ছিল, তাই না? তারপরে কি, সে তার সেন্সিটিভিটিটা কিরকম ছিল, বস তো তাকে খোঁচা মারলে সে কষ্ট পেতই, নাকি পেত না? পেত তো। আবার অন্যদেরকেও সে যদি, মানে বস যদি বকতো বা তুচ্ছতাচ্ছিল্য করতো, তখনও সে কিন্তু কষ্ট পেত, অফেন্ডেড হতো। আমাদের রুব্রিক্স আছে কি, অফেন্ডেড ইজিলি, তাই না? আমরা অফেন্ডেড নিতে পারি, অফেন্ডেড, বড় বড় রুব্রিক্স, অফেন্ডেড ইজিলি। এই অফেন্ডেড কেন হতো? কারণ সে অনেক বেশি সেন্সিটিভিটিটাই হচ্ছে তার মূল। ঠিক আছে, তারপরে আর কি বললো, যে তার ভয়টা কি, আমি যদি বাইক চালাতে চালাতে যদি আমার কি হয়, অ্যাক্সিডেন্ট হয়, তখন আমার ফ্যামিলির ভবিষ্যৎ কি হবে। তার মানে কি, তার মধ্যে একটা অ্যাংজাইটি, ফিউচার অ্যাবাউট তার মধ্যে থাকতেছে, ফ্যামিলির ভবিষ্যৎটা কি হবে, অ্যাক্সিডেন্ট হয়ে যায়, আমি যদি প্যারালাইজড হয়ে যাই, বা আমার একটা কিছু হয়ে যায়, তাই না? তো এটা গেল। আর যেটা বললেন, এই আমাদের শাহাদাত ভাই যেটা বললেন, যে ওই যে রাগ থেকে সাইলেন্ট গ্রিপ, আমাদের একটা খুব সুন্দর রূপরিক্স আছে, কিন্তু রূপরিক্সটা আমি ভুলে গেছিলাম, কেবল মনে হলো, এলিমেন্ট ফ্রম, দেখেন আমি রূপরিক্সটা বাইর করে দিচ্ছি, এলিমেন্ট ফ্রম অ্যাঙ্গার সাইলেন্ট গ্রিপ উইথ, এলিমেন্ট ফ্রম অ্যাঙ্গার সাইলেন্ট গ্রিপ উইথ, কপি করে দিচ্ছি। দেখেন এই রূপরিক্সটা, দেখেন এই রূপরিক্সটা এর আগে দেখেছেন, এলিমেন্ট ফ্রম অ্যাঙ্গার উইথ সাইলেন্ট গ্রিপ, মূলত এটা নিলে, এলিমেন্ট ফ্রম অ্যাঙ্গার সাপ্রেসড, এলিমেন্ট ফ্রম সাইলেন্ট গ্রিপ, এই দুটো না নিয়ে আপনি যদি এটাকে ফোকাস করে নেন, এলিমেন্ট ফ্রম অ্যাঙ্গার উইথ সাইলেন্ট গ্রিপ, তাহলে একদম পারফেক্ট হয়ে যায়, ভিতরে ভিতরে রাগ, কিছু করতে পারলাম না। তো যাক, আমি এতক্ষণ ধরে যে রুব্রিক্স গুলা বললাম, কি কি রুব্রিক্স বললাম, এগুলো একটু রেপার্টরি করে দাঁড়ান, রেপার্টরিটা চালু করি, সময় আছে তো আর 5 মিনিট। সাদাত ভাই, আপনি একটু ভালো করে দেখেন আমরা রেপার্টরি কিভাবে নিই, হ্যাঁ রেপার্টরি কিভাবে করি তা দেখেন। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, এই যে আমি কি কি রুব্রিক্স বললাম বলেন তো, আমি সব তো ভুলে গেলাম। আচ্ছা, এই যে দেখেন, আমরা প্রথম যদি এলিমেন্ট, আমি ফার্স্টে গেলাম, একদম প্রথম আমরা রেপার্টরি ওপেন করলাম, ধরেন যে এরকম একটা অবস্থা ছিল, আমরা সিনথেসিস রেপার্টরিতে গেলাম। তো সিনথেসিস রেপার্টরিতে যে আমরা প্রথম যদি রুব্রিক্স চিন্তা করি, এলিমেন্ট ফ্রম অ্যাঙ্গার সাইলেন্ট, তাহলে আমরা এই যে এইখানে ক্লিক করব, এই যে কি বলে বাইনোকুলার দেখতে পাচ্ছেন, ফাইন্ড এ সিম্পটম। হ্যাঁ, আমাদের নতুন যারা আছেন তারা ভালো করে দেখেন, যে রেপার্টরিতে ইউজ করতে পারছি না, অনেকেই বলেন, তাদের জন্য এই আজকে 10টা মিনিট ডেডিকেটেড। এই যে এখানে আমরা গেলাম, এখানে ক্লিক করলাম, করে দেখেন এখানে সব চ্যাপ্টার চলে আসলো আমার রেপার্টরিতে, কি কি আছে। আমি মাইন্ড চ্যাপ্টারে ঢুকবো, এবার আমি মাইন্ড চ্যাপ্টারে ঢুকলাম, ক্লিক করলাম। এবার আমি কি বললাম, এলিমেন্ট ফ্রম, রুব্রিক্সটা তাকে জানতে হবে, তাহলে এলিমেন্ট ফ্রম আমি এখানে লিখবো, এই জায়গাটায়, এই যে এখানে পিডিক পিডিক করতে, দেখেন আমি কার্সার নিয়ে গেলাম, এখানে এলিমেন্ট ফ্রম লিখছি, AILM, এলিমেন্ট ফ্রম চলে আসছে, আমি এখানে একটা ক্লিক করলাম, ওর মধ্যে ঢুকে গেলাম। এলিমেন্ট ফ্রম কি বললাম, অ্যাঙ্গার, এই যে অ্যাঙ্গার, এরপরে কি কি বললাম, অ্যাঙ্গারের পরে কি, সাইলেন্ট
গ্রিপ উইথ, তাহলে এবার সাইলেন্ট লিখলাম, সাইলেন্ট এস লিখলে চলে আসছে সাইলেন্ট গ্রিপ উইথ, এই যে ওকে করবো, তাহলে আমরা এই রুব্রিক্স এর মধ্যে ঢুকে গেলাম। এবার আমরা এটা রেপার্টরি করার জন্য এই 1 নাম্বার ক্লিপবোর্ড এই যে এখানে এর মধ্যে ঢুকাবো, তাহলে এটাকে টেনে নিয়ে এসে আমি এর মধ্যে ছেড়ে দেবো, অথবা এই যে এখানে 1 আছে উপরে দেখেন ফোল্ডারের মধ্যে 1 চিহ্ন দেওয়া আছে, এখানে ক্লিক করব, তাহলে আমার রেপার্টরিতে চলে গেল। এরপরে কি নিলাম জানো, রুব্রিক্স কেয়ারফুল অফ, কেয়ারফুল অফ, তাই না, কেয়ারফুল অফ, কেয়ারফুল অফ, আমরা এটাকে একে চাপলে এর মধ্যে ঢুকে যাবে। এখানে খেয়াল করে দেখেন এই যে একের এখানে 2 হয়ে যাবে, এখানে যেই চাপ করে 2 হয়ে গেল। ঠিক আছে, আমরা 2টা নিলাম। এরপরে কি কন্টেন্ট, তাই না, কন্টেন্ট আমরা নিব। এবার আমরা আবার এই রেপার্টরির ফাইন্ড চ্যাপ্টারে গেলাম, এখানে যে মাইন্ডে ঢুকলাম। এইভাবে না যে আপনারা সবচেয়ে ভালো যেটা করবেন, কিবোর্ড থেকে এম চাপবেন, এম চাপে ইন্টার দিবেন, তাহলে মাইন্ড চ্যাপ্টার অটোমেটিক ঢুকে যাবে। এবার কিবোর্ড দিয়ে লেখেন কন্টেন্ট, CONTE, এদেন কন্টেন্ট চলে আসছে। এবার আমি এখানে একটা ক্লিক করব, করে ওকে করলাম। এবার আমি যখন 1 চাপবো তখন দেখেন এখানে 3 হয়ে গেল। তাহলে আর কি গেল, অ্যাংজাইটি ফিউচার অ্যাবাউট। এবার অ্যাংজাইটি ফিউচার অ্যাবাউট আমরা নিব কিভাবে নিব, অ্যাংজাইটি ফিউচার অ্যাবাউট, আবার এম চাপলাম, ইন্টার দিলাম। এবার অ্যাংজাইটি, ANXI, অ্যাংজাইটি, এখানে ক্লিক করলাম। অ্যাংজাইটি ফিউচার, FU, ফিউচার অ্যাবাউট, 200টা রুব্রিক্স আছে, বড় বড় রুব্রিক্স গুলা নিচ্ছি, এই চাপলাম। গেল। আর কি থাকলো, অফেন্ডেড ইজিলি, তাই না, অফেন্ডেড ইজিলি। এবার অফেন্ডেড ইজিলি নিব, মাইন্ড চ্যাপ্টারে গেলাম। ও হ্যাং করলো, এই এক যন্ত্রণা। আমি অনেক করছি, আমার মেমোরি তো, আমার মনে হয় আপনারা দেখতে পেয়েছেন, আপনারা বুঝতে পেরেছেন যারা রেপার্টরিটা বোঝেন না। তো যাক, আমরা এটাকে রেপার্টরি করলে, আপনারা করে দেখবেন, এই কয়েকটা রুব্রিক্সকে রেপার্টরি করলে আমরা মেডিসিন পাবো হচ্ছে ফসফরাস, নেট্রাম কার্ব, অরাম, স্ট্যাফিসিগ্রিয়া, নেট্রামিউর, এই 5টা মেডিসিন আসবে। ঠিক আছে, এই 5টা মেডিসিন আসবে। এই 5টা মেডিসিন আমরা কিন্তু এখনো মানে আমি আজকে আপনাদেরকে বলছি যে এই পিরামিড আকৃতির রেপার্টরি সিস্টেম, এমন রুব্রিক্স যদি আমি নিয়ে নিই যেটাতে একটাই নেট্রাম কার বা 2টা নেট্রাম কার আছে, এটা নিলে তো হয়ে গেল, গুরুর কেরামতি শেষ। তো আপনারা যারা শিখছেন তারা এইভাবে বড় রুব্রিক্স নিয়ে কিভাবে আগাতে পারেন, এটাই আমার উদ্দেশ্য ছিল। তো এই 5টা আমি দেখাতে পারতেছি না, আমার হ্যাং করেছে। তো এই 5টা মেডিসিন, এবার আপনার কাজ হবে, মানে এটা একটা পদ্ধতি শিখাচ্ছি, আপনি এই 5টা মেডিসিন আপনারা যারা যারা জানেন, যেমন আমি নেপটামিউর পড়াইছি, ফসফরাস পড়াইছি, তাই না, অরামে মনে হয় পড়াইনি, না পড়াইছি মনে করছে না, স্টাফিসিগ্রিয়া পড়াইনি। তো আপনাদের তো আইডিয়া আছে, তখন আপনারা করবেন কি, এই মেডিসিন গুলাকে একটু করে ভেরিফাই করবেন। কিরকম, যেমন ধরেন ফসফরাসের কথা যদি চিন্তা করি, একটা ফসফরাস পেশেন্ট কি করতো, ফসফরাস পেশেন্ট আপনার সামনে আসলে কি এরকম প্রেজেন্টেশন থাকতো? যে আমার যারা ফসফরাস চিনেছেন বা জেনেছেন তারা বলেন তো, ফসফরাস আপনার সামনে আসলে কি করতো, কি করতো বলেন, ফার্স্ট কি করতো? স্যার ফসফরাসের তো মূলত ব্রাদারহুড সেন্সেশন, আপনার সাথে সম্পর্কটা একটু ভালো হ্যাঁ, খুব সুন্দর, আমার সাথে খুব সুন্দর ব্রাদারহুড সেন্সেশনে জড়াই যেত। তার মধ্যে এত ধৈর্য থাকতো না, এত পেশেন্ট নিয়ে থাকতো না, তাই না, সে কিন্তু এত দিন ধরে চ্যাপেও ধরে রাখতে পারতো না। এবং সে বসতো কিভাবে, ফসফরাস কিভাবে বসতো, সামনের দিকে ঝুঁকে আমার সামনে এসে বসতো, মানে প্রথম ইয়েতে সিটিং এ তো বসতোই, কোনো কথাই নাই। মানে সে এমন ভাব করতো যে ব্রাদারহুড সেন্সেশন, যেটা সিয়াম বললো, আমাদের রুব্রিক্স আছে ব্রাদারহুড সেন্সেশন অফ, সে এমন ভাবে অ্যাটিটিউড করতো যে মনে হতো যে না, সে আমারই লোক, আমারই বন্ধু। কিন্তু এই পার্সনের মধ্যে কিন্তু সেটা ছিল না। এই পার্সনের মধ্যে কিন্তু এক ধরনের গ্রেস ছিল। আমি প্রথম দিনই বলছি, গ্রেসফুল একটা স্টাইল ছিল, একটা ঢং ছিল কথা বলার মধ্যে একটা। এবং তার, আমি তো নিইনি, তার উইথড্রল কিছু বিষয় ছিল, যে বাবাকে কি আর হবে এখন বলে, সেও তো আমার, এক
ধরনের কথা বলার স্টাইল ছিল, এই কারণে এই ফসফরাস আগেই বাদ আমরা যদি 5টা মেডিসিনের মধ্যে রাখি। তারপরে যদি অরাম হতো, অরাম আমি পড়াইছি কিনা জানি না, সব সময় মনে রাখবেন অরাম মানে কি? মৃত্যু। আরে বাবা, অরাম মানে মৃত্যু, এই মাথার মধ্যে ঢুকে আছে। অরাম যদি মরেই যায়, আর অরাম গোল্ড। হ্যাঁ Gold, gold, gold gold. কি? গোল্ড কি? গোল্ড বলেন। মেটাল। আমি একটা ডক্ট্রিন অফ সিগনেচার বোঝাই। ওরা মেটালিকামটা গোল্ড। ওই তো অরাম মানে অরাম মেটালিকা। আমরা ক্যালকেরিয়া মানে কি বলি বলেন তো? ক্যালকেরিয়া মানে কিন্তু ওরাম তো খনির মধ্যে থাকে। হ্যাঁ ভাই, আপনি একটু একটু ঠান্ডা মাথায় বুঝবেন। আমরা পড়াচ্ছি তো অরাম, অরাম মানে হোমিওপ্যাথি মেডিসিন অ্যাঙ্গেলে ইয়ে করছি, চিনাচ্ছি, তাই না? আমরা হোমিওপ্যাথি মেডিসিন অ্যাসপেক্টে বুঝতেছি। অরাম হলো গোল্ড থেকে আসছে, ওষুধ হচ্ছে অরাম মেড, ডেফিনেটলি। কিন্তু অরামের ডক্ট্রিন অফ সিগনেচারটা বুঝেন। আপনি আপনার বউকে সোনার গহনা টহনা কিনে দিয়েছেন, ঠিক আছে? আপনার বউ কিন্তু সব সময় বাড়িতে সোনার ওই যে বড় বড় যে নেকলেস, এরকম পালা, এগুলো পরে থাকে? আছে এখানে কেউ যে যার ওয়াইফ এরকম পরে থাকে, বা আমাদের আপারা সারাদিন মোটা মোটা গোল্ড বা ইয়ে করে থাকে? থাকে না। কিন্তু একটা বিয়ে বাড়িতে নিয়ে যান, নিজের না থাকলে বোনের, নাহলে অমুকের অমুক অমুক ধরে রাখে। তার মানে গোল্ডটা কি? প্রদর্শনীর জিনিস। কেন? আমি গোল্ড পরে গেলে অন্যরা আমাকে কি বলে, ওরে বাবা, একটা অ্যাপ্রিসিয়েশন দিবে। আমি ভুল বলছি? আমার সাথে একমত? আপনারা কি দ্বিমত পোষণ করছেন? গোল্ড কেন মেয়েরা পরে যায়? আমাদের আপা বলেন তো, কোন আপা আছেন এখন দেখি? অর্ধেক তো চলেই গেছে দেখছি। কাশ্মীর আপা বলেন, গোল্ড কেন পরেন? নাকি পরেনি না? কাশ্মীর আপাও নাই। আচ্ছা যাক, কোনো আপাকে দেখতে পাচ্ছি না। গোল্ড কিন্তু আসলে আমাকে দেখবে, আমাকে দেখাবে, এক্সট্রা সৌন্দর্য প্রদর্শন। হ্যাঁ, সৌন্দর্য প্রদর্শন মানে কি? আমাকে অ্যাপ্রিসিয়েট করবে। সৌন্দর্য প্রদর্শন করা মানে কি? মানুষ আমাকে অ্যাপ্রিসিয়েট করবে। সবসময় মনে রাখবেন, অরাম মানে ইয়া না, সুইসাইড না। অরাম মানে হচ্ছে অ্যাপ্রিসিয়েশন। অরাম সবসময় অ্যাপ্রিসিয়েশন চাই, বুঝছেন? অরামের অ্যাপ্রিসিয়েশন প্রয়োজন। ডেলুশন অ্যাপ্রিসিয়েট যখনই দিবেন না, তখনই অরাম তৈরি হয়ে যাবে। ডেলিশন, আমাদের রুব্রিক্স আছে একটা, আমি তো চালু করতে পারছি না। ডেলুশন, she is not appreciated. Delusion, she is not appreciated, অরাম মেল। কিন্তু এই ব্যক্তির, আমরা যে কেসটা বললাম, এই ব্যক্তির মধ্যে কি অ্যাপ্রিসিয়েশনের প্রয়োজন ছিল? ভেবে দেখেন, কোনো অ্যাপ্রিসিয়েশনের প্রয়োজন ছিল না। সে নিজের কাজ নিজেই করে যাচ্ছিল, তাহলে অরাম বাদ। এখন কে থাকছে? ন্যাট্রাম মিউর। ন্যাট্রাম কার্ভ এবং ন্যাট্রাম মিউর একই গোত্রীয়, ন্যাট্রাম গোত্রীয়। দুই মেডিসিন খুব কাছাকাছি, কিন্তু এই দুটার মধ্যে বেসিক ডিফারেন্স আছে, খুব বেসিক ডিফারেন্স আছে, ঠিক আছে? আপনার ন্যাট্রামিউর কি করে? ন্যাট্রামিউর কি করে? ন্যাট্রামিউর কি করে বলেন তো? যখন কোনো প্রবলেম হয়, নট্রামিউর কিন্তু ডিপ্রেশনে চলে যায়, হেট্রেড হয়ে যায়, ওটা নিয়ে ব্রুডিং করে। ব্রুডিং, ন্যাট্রামিউর হলো ব্রুডিং। ব্রুডিং করা মানে ওই জিনিস নিয়ে থাকে। আমি ন্যাট্রামিউরের কেস দেখাইছিলাম, তাই না? ঘরের কোনার মধ্যে থেকে ওটা নিয়ে চিন্তার মধ্যে থাকতেছে। কিন্তু এই পেশেন্ট কিন্তু ডিপ্রেশনে যায়নি, আবার হেট্রেটেও নাই। যদিও হেট্রেট রুব্রিক্সের মধ্যে ন্যাট্রাম কার্ভ আছে, কিন্তু এগুলো শেষ লেভেলের। আমি ওই যে কোয়ালসামের মধ্যে ন্যাট্রাম কার্ভ আছে, কিন্তু এটা শেষ লেভেলের। লাইফে 95% কাটিয়ে দিয়েছে, 5% যে হেট্রেটে চলে যায়। সেই রকম এই এই পার্সন বাবাকে কি করছে? প্রতি মাসে মাসে টাকা পাঠাচ্ছে, ওষুধের জন্য দিচ্ছে, এক্সট্রা হাত খরচ দিচ্ছে। আবার তার বাসায় যখন বাবা আসতেছে, সে কিন্তু কুশলাদি বিনিময় করছে। যদি ন্যাট্রাম মিউর হতো, সে বাবাকে ঢুকতে দিত না, সে ওয়েলকাম করতোই না, কখনো সালামও দিত না।
একটা ডিস্টেন্স মেনটেন করতো, সেও এই ন্যাট্রাম কার্বও করে, একটা ডিস্টেন্স মেনটেন করে, কিন্তু ন্যাট্রাম কার্বের মধ্যে হারমোনি ডিজায়ারটা অনেক বেশি ন্যাট্রাম মিউরের তুলনায়। এই কারণে সে যে ওই জিনিসগুলো যে ব্রুট করবে, এই হারমোনি ডিজায়ারটা তার ওই ব্রুট করাটাকে বাধা দিচ্ছে, যে না তুমি ওগুলা নিয়ে চিন্তা করো না, ওগুলো ছেড়ে দাও, মাও তোমার বাবাও তোমার, তুমি ওগুলো ব্রুট করো না। কিন্তু ন্যাট্রামিয়ানের মধ্যেও কিন্তু হারমোনি ডিজায়ার আছে, কিন্তু তার হারমোনি ডিজায়ারটা হচ্ছে অত স্ট্রং না, তার হারমোনি ডিজায়ার তাকে ব্রুট করতে বরং ইয়ে করে যে তুমি ব্রুট করো, ওটা নিয়ে চিন্তা করো, ওই হেট্রেড ওই বিষয়গুলোকে পালন করো। ন্যাট্রামিওর তখন ওই কারণে কোনো কিছু নিয়ে ডুয়েল করে, ডুয়েল আপনারা দেখছেন, ডুয়েল অন স্যাড স্টোরিজ, আমরা রুব্রিজ দেখেছি, ডুয়েল করতে থাকে, এবং এই ডুয়েল করতে করতে একটা সময় তার মধ্যে অ্যাঙ্গার থেকে ফিউরি রেজ তৈরি হয়ে যায়। ন্যাট্রামিওর তার ডিগনিটি ছাড়ে না, কিন্তু ন্যাট্রাম কার ছাড়ে, সরি ডিগনিটি দুইজনের মধ্যে আছে, ন্যাট্রাম মিওরও ছাড়ে না, ন্যাট্রাম কার্বও ছাড়ে না, কিন্তু ন্যাট্রাম কার ধীরে ধীরে তার হারমোনি ডিজায়ার ফর নেচারের কারণে কি বলে গ্রেসফুলি উইথড্র করে নেয়, তার হারমোনি মেনটেন করতে হবে, এই কারণে সে গ্রেসফুলি খুব শান্তিপূর্ণ ভাবে, খুব মহৎ ভাবে, খুব সুন্দর ভাবে সে নিজেকে হটিয়ে নেয়। এটা ন্যাট্রাম কার্বের অনেক ভালো দিক। প্রত্যেক ব্যক্তি, সেটা ছেলে হোক মেয়ে হোক, সবারই কিন্তু এক কারো না কারো, সবারই দেখা যাচ্ছে ড্রিম বয় থাকছে, ড্রিম গার্লস থাকতেছে, তাই না? ন্যাট্রাম কার্ব পরে কি এরকম কাউকে খুঁজতে থাকে, এরকম কাউকে খুঁজতে থাকে। এবার সে যখন পেয়ে যায়, এরকম প্লিজেন্ট পরিবেশ পেয়ে যায়, তখন সে কন্টেন্ট হয়ে যায়, যেমনটা এই লোকটা হয়েছে তার বউকে পাওয়ার পরে, তার ডিমের সাথে মিলে গেছে, কিন্তু ওই যে তার একটা পর্দা সে মেনটেন করে, এই পর্দার কারণে সে কিন্তু ওপেন আপ হয়নি। ঠিক আছে, সব দেশীয় ওষুধ ব্যবহার করে